ছেলের বিয়ের চিন্তা বাদ দিয়ে এই বুড়ো বয়সে এসে দুর্লভ নতুন করে প্রেমে পড়ে আর বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে। আর এদিকে তার এই প্রেম করার যন্ত্রণায় তার ছেলের ঠিক হওয়া বিয়েটাও ভেঙে যাওয়ার উপক্রম হয়। এবার দুর্লভ কি করবে? নিজের ছেলের জন্য তার ভালোবাসাকেই বিসর্জন দিবে নাকি নিজের সুখকেই বেছে নিবে? সেটাই দেখবো আজকের গল্প দুর্লভ প্রসাদ কি দুশ্রী শাদিতে। চলুন তাহলে আর দেরি না করে এই গল্পটা শুরু করা যাক। শুরুতে আমরা দুর্লভ প্রসাদকে দেখি। ভোরের বানারসের গঙ্গার ঘাট, মন্দিরের ঘণ্টাধ্বনি আর সরু অলিগলির ভিড়ের ভেতর দিয়ে দুর্লভ সকাল ভর ঘুরে বেড়ায়। কোথাও সে তীর্থযাত্রীদের মাথা কামিয়ে দেয়, কোথাও আবার কাউকে ছোটখাটো কাজে সাহায্য করে। কারো কাছে সে নাপিত, আবার কারো কাছে ভরসার মানুষ। এভাবেই প্রতিদিন তার দিন শুরু হয়। সবকিছুই হয় নীরবে। এই সবকিছুতেই সে অভ্যস্ত। এই নিয়মেই তার দিন চলে। এভাবেই পুরো সকাল শেষে দুর্লভ বাড়ি ফিরে যায়। ঘরে ঢুকেই তার চোখ পড়ে তার ছেলের দিকে। তার ছেলের নাম মুরলি। দেখা যায় সে তখনও ঘুমিয়ে আছে, যেন সে জীবনের দায় দায়িত্ব থেকে বহু দূরে। কোনো চিন্তাই নেই তার মাথায়। সবকিছু দুর্লভকে একাই সামলাতে হয়। আর এই সবে দুর্লভ খুবই বিরক্ত হয়ে যায়। তাই তার হাতে থাকা পত্রিকাটা তার দিকে ছুঁড়ে মারে। এতেই তো হকচকিয়ে মুরলির ঘুম ভাঙে। তবুও সে গড়িমসি করতে থাকে আর বলতে থাকে আর 2টা মিনিট, মাত্র আর 2টা মিনিট সে ঘুমাবে, তারপরেই উঠে পড়বে। তাই সে যেন তাকে এতটুক সময় ঘুমাতে দেয়। দুর্লভ এই কথা শুনে বলে এই 2 মিনিট করতে করতেই তার বয়স এখন 36 হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত জীবনে সে কিছুই করতে পারেনি। কবে সে কিছু করতে পারবে সেটা নিয়েই তার চিন্তা। বয়স তো আর কম হলো না। সে যখন এসব বলছিল সে সময় তার পাশে থাকা শালা মাঞ্চু ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু মুরলিকে সে যতই বোঝানোর চেষ্টা করুক এই বোকা মুরলি তো কিছু বুঝতেই পারে না। তার উপর মাঞ্চুর মুখে ছিল ব্রাশ মুখে যে সে কি বোঝাচ্ছে মুরলিও এর আগামাথা কিছু বোঝে না। তো এরপর আমরা বুঝতে পারি এই বাড়িতে আসলে এই 3জনই থাকে, দুর্লভ, মাঞ্চু আর মুরলি। এই 3জন মিলেই তাদের পরিবার। এই সংসারে কোনো নারীর উপস্থিতি নেই। তো দুর্লভ তখন মুরলিকে বলতে থাকে সে যেন ঘুম থেকে উঠে একটু চাটা বানায়। মুরলিও তখন রান্নাঘরে চলে যায়। তবে চা বানাতে গিয়ে দেখে যে তাদের তো ঘরের চা পাতাই শেষ। তাই সে তার বাবাকে বলতে থাকে চা পাতা তো শেষ, সে এখন চা বানাবে কিভাবে? দুর্লভ তখন বলতে থাকে চা পাতা শেষ, তাহলে সুঘ্রাণ কিসের? ঠিক তখনই মুরলি খেয়াল করে চারপাশে চায়ের সুগন্ধ ভাসছে। আর এতেই তার বুঝতে আর দেরি হয় না যে পাশের বাড়ির প্রতিবেশী চা চাপিয়েছে, আর সেই চায়ের সুঘ্রাণেই চারিদিক ম ম করছে। আর এবারই তো মামা ভাগ্নে চিৎকার শুরু করে দেয় যে তাদের চা দরকার, চা পাতা শেষ। যদিও সরাসরি গিয়ে চাওয়াটা ভালো দেখায় না, তাই তারা এভাবে জোরে জোরে চিৎকার করতে থাকে। আর তারা এতটাই জোরে চেঁচায় যে প্রতিবেশীর কানেই এই কথা পৌঁছে যায়। তাদের লক্ষ্য অবশ্য এটাই ছিল, আর তারা সেই লক্ষ্যে ঠিকই পৌঁছাতে পেরেছে। এরপর আর কি দেখা যায় পাশের বাড়ির মহিলা ঠিকই চা বানিয়ে এনে দেয় এদের। কি টেকনিক বুঝুন। এসব দেখে দুর্লভ তখন আবার বলতে থাকে তারা তো কষ্ট করার দরকার ছিল না, সে এসব কেন করতে গেল? মহিলা তখন বলে তবে এই চা না আনলে যে এই মামা ভাগ্নে তার মাথায় চড়ে বসতো। সকাল সকালে তো চিৎকার চেঁচামেচি তার একদম ভালো লাগে না, তাই তাদের থামাতেই সে চা নিয়ে এসেছে। এরপর ওই প্রতিবেশী বলে মুরলির তো অনেক বয়স হয়ে গেছে, দুর্লভ এখনো কেন বসে আছে? তাকে বিয়ে করিয়ে দিলেই তো পারে, তাহলেই তো সব ল্যাটা চুকে যায়। তাদের সংসারে একজন মেয়ে আসলে সবকিছুই ঠিক হয়ে যেত। তো এই বলতে বলতেই সে দুর্লভকে জিজ্ঞেস করে চা কেমন হয়েছে। তখন মুরলি মজা করে বলে সঙ্গে একটু বিস্কুট হলে ভালো হতো। ও যে কথায় আছে না, পোষতে দিলে শুতে চায়, এদের অবস্থাও আসলে সেটাই হয়েছে। চা দিয়েছে সেই কথা না বলে আবার বিস্কুটও চাচ্ছে। এই কথা শুনে তো মহিলাটা বিরক্ত হয়ে যায় আর সেখান থেকে চলে যেতে নেয়। যেতে যেতে সে বলতে থাকে চায়ের কাপ যেন তারা পরে ফিরিয়ে দেয়। এখান থেকে দৃশ্য বদলায়। আমরা তখন মেহেক নামের এক সুন্দরী তরুণীকে দেখি। সে বেশ সকাল সকালই কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আর এই মেহেক ছিল ঐশ্বরিয়া রায়ের অনেক বড় ভক্ত, তাই সে তার সাজগোজেও একটা আলাদা যত্ন নিত। বেশ পরিপাটি হয়ে থাকার চেষ্টা করত। তো সাজতে সাজতেই হঠাৎ সে চিৎকার করে ওঠে আর তার মাকে বলতে থাকে তার ব্যাগ খুঁজে দিতে। সে তার ব্যাগ খুঁজে পাচ্ছে না। তার মা তখন পাশের ব্যাগটা এগিয়ে দিলে দেখে ঘরের ভেতরে সব এলোমেলো, মানে মেয়ে সাজগোজ করতে গিয়ে সব ওলট পালট করে ছেড়েছে।
এসব দেখে সে তখন আফসোস করে বলে, মেয়েটা এখনো শোধরালো না, সব সময় সবকিছু একেবারে ঝড়ের মতো তোলপাড় করে রাখে। শ্বশুর বাড়ি গেলে যে কি করবে কে জানে, তখন যে কাকে হুমকি দেবে, এসব নিয়ে তো সে ভীষণ চিন্তায় পড়ে যায়। কিন্তু মেহেক তখন এসব কিছু শুনে হেসে হেসে জবাব দেয় যে আমি তখন শাশুড়ির উপর হম্বিতম্বি করব। মেহেকের মা এই কথা শুনে বলতে থাকে, শাশুড়ি মা হয় না, তাই এত সহজ হবে না সবকিছু, বুঝতে পারলে? মেহেক তখন বলে না পারলে সে বিয়েই করবে না। এরপর সে মায়ের কাছ থেকে পকেট মানি খোঁজে, কারণ তার বাইরে যেতে টাকা লাগবে। তখন তার মা জানায় তার কাছে টাকা নেই। যাওয়ার সময় সে যেন তার বাবার কারখানা থেকে তার পকেট মানি নিয়ে যায়। মেহেকও এতে রাজি হয়ে যায়, তাই সে কলেজের জন্য বের হতে নেয়। তবে তার আগেই সে দাদি চাচি সবার সঙ্গে দেখা করে। বোঝায় যায় সেই বাড়ির সবচেয়ে লাডলি একটা মেয়ে। ওদিকে বাইরে তার বান্ধবী আবার স্কুটারে বসে অপেক্ষা করছিল। মেহেক আসতেই সে তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, সে কি আজ কলেজ যাবে নাকি অন্য কোথাও? মেহেক বলে আগে সে তার বাবার কারখানায় যাবে, তারপর বাকিটা দেখা যাবে। এরপরই বানারসের অলিগলি পেরিয়ে তারা চলে যায় মেহেকের বাবার শাড়ির কারখানায়। দেখা যায় মেহেকের বাবা তখন তার বোনজামাই কমলেশকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল আর বলছিল যে শাড়ি বানারসের মানুষের কাছে তাদের মুখচ্ছবি। সেই সবকিছু বলতে থাকে, তখনই একরাশ হাওয়ার মতো উড়ে চলে আসে মেহেক। সে এসেই তার বাবাকে কিছু বলবে, তার আগে তার ফুপাকে বলতে থাকে যে সে কি এখানে তার ফুপুকে নিয়ে যেতে এসেছে। যদি তাই হয় তাহলে সে তাকে নিয়ে যেতে পারবে না। তার ফুপু শাশুড়ির কাছ থেকে মায়ের কাছে থাকতেই বেশি পছন্দ করে। এভাবেই সে সবসময় বকবক চালাতে থাকে। মেয়ের এমন চটপটে কথা শুনে মেহেকের বাবা তো ভীষণ লজ্জায় পড়ে যায়। এভাবে আবার কেউ কাউকে বলতে পারে নাকি? কিন্তু মেহেকের তো আর সেদিকে কোনো খেয়াল নেই, তার মুখে কিছুই বাঁধে না। যাক, এরপর সে মেহেককে জিজ্ঞেস করে সে এখানে কেন এলো হঠাৎ করে। মেহেক জানায় সে হাত খরচের টাকা নিতে এসেছে। এই কথা শুনে তার বাবা বলতে থাকে, তো সে তো তার মায়ের কাছ থেকেও এটা নিতে পারতো, এখানে আসতে কেন হলো? মেহেক তখন লম্বা ফিরিস্তি দেয় যে মায়ের কাছে এত টাকা ছিল না, তাই সে তাকে এখানে পাঠিয়েছে। তারপর সে আরো বলতে থাকে তার কোথায় টাকা খরচ করতে হবে আর কত টাকা দরকার। এত বকর বকর শুনে তার বাবার কিচ্ছু না বলে চটপট টাকা বের করে দেয়। তার আসলে সব সময় এভাবেই মেয়ের কাছে হার মানতে হয়। ওদিকে দেখা যায় মাঞ্চু দোকান খুলে কাজ শুরু করে দিয়েছে। তাদের একটা নাপিতের দোকান আছে যা মাঞ্চু আর দুর্লভ দুজন মিলে চালায়। তো সেই সময় দেখা যায় মুরলি এসে ক্যাশ খুলে টাকা বের করে। এটা দেখে তো মাঞ্চু তাকে বাধা দেওয়ার চেষ্টা করে যে এসব তো করা যাবে না, কিন্তু এসব করে কোনো লাভই হয় না। সে ঠিকই টাকা নিয়ে নেয়। তখনই দুর্লভ চলে আসে। বাবাকে দেখেই তো মুরলি দাঁড়িয়ে পড়ে। দুর্লভ তখন তার পকেটে হাত দিয়ে টাকা বের করে আর বলে সে টাকাগুলো কেন নিচ্ছে। মুরলি জানায় তার বাইকে কিছু পেট্রোল ভরার দরকার আছে, তাই সে টাকা নিয়েছে। দুর্লভ এ কথা শুনে বলে যারা বাইকে পেট্রোল ভরে তারা সেই বাইক নিয়ে কাজ করতে যায়, তার তো উচিত বাইকে পেট্রোল ঢোকানোর জন্য 500 টাকা অন্তত কামাই করে আনা। সেই মরদ তো তার নেই, আর দোকান থেকে শুধু টাকা সে নিতে পারে। মুরলি তখন বলতে থাকে সে 500 টাকা কেন কামাই করবে, আরো বেশি করবে। সবাই তখন তাকে চিনবে মুরলির বাবা হিসেবে। দুর্লভ তো কথা শুনেই তাকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দেয় আর 100 টাকার নোট ধরিয়ে বলে এটা দিয়েই কাজ সারতে, সাথে টুকটাক বাজারও করতে। যাকে এরপর আর কি, মুরলি তখন তার শুকনো মুখ নিয়ে চলে যায় গঙ্গার ঘাটে। সেখানেই আবার প্রার্থনা করে বসেছিল মেহেক। এখানেই আমরা জানতে পারি এরা দুজন দুজনকে ভালোবাসে, তাও অনেক দিন ধরে। মুরলিও অনেক বেশি কথা বলে, কিন্তু মেহেককে দেখলেই তার সব কথা বন্ধ হয়ে যায়। মুরলি তখন তার আঙুলে আঙুল ছোঁয়াতে যাবে, তখনই মেহেক লাফ দিয়ে ওঠে আর বলে তারা নদীতে যাবে নৌকায় চড়তে। মুরলির তো তার আর হাতই ধরা হয় না। এদের দুজনের ইনস্টায় পরিচয়, তখন থেকেই তারা একে অপরকে পছন্দ করে। এরপরই সাক্ষাৎ আর ভালোবাসা। যাক, তো তারা দুজন একসাথে আইসক্রিম খায়, গঙ্গার বুকে ঘুরে বেড়ায়, আর এভাবেই তারা অনেক আনন্দ করছিল। কিন্তু তাদেরকে এভাবে আনন্দ করতে দেখে নেয় দুর্লভ, আর এরই সাথে দেখে আরো একজন। সে হলো মেহেকের বাবা ব্রিজ নারায়ণের লোক। এবার যে তাদের কি হবে তা তো একমাত্র উপরওয়ালাই জানে। তো বাড়ি ফেরার পরই দেখা যায় মুরলি তার বাবা আর মামার জন্য খুব যত্ন করে পরোটা বানায়। এটা ছিল বেশ অদ্ভুত, কারণ তাকে অনেক ঠেলে ঠুলেও রান্নাঘরে পাঠানো যেত না। আর আজ কিনা সে নিজে শখ করে তাদের জন্য খাবার বানাচ্ছে। কিন্তু দুর্লভ আর কি খাবে, সে তো বড় বড় চোখ করে ছেলেকেই দেখতে থাকে, কারণ সে তো তাকে প্রেম করতে দেখে ফেলেছে। সে সময় মুরলিও বাবার পায়ের কাছে এসে বসে আর বেশ অনুরোধের সুরে বলতে থাকে তার একটা কথা বলার আছে। দুর্লভ প্রসাদ তখন অবাক হয়ে জিজ্ঞেস করে সে আবার কি বলতে চায়।
মুরলি তখন বলে তার বাবার কি কখনো এক মুহূর্তের জন্য হলেও কাউকে ভালো লেগেছে। দুর্লভ তো পরোটা খেতে খেতে বিরক্ত হয়ে বলে এসব আজে বাজে প্রশ্ন সে কেন করছে। ঠিক তখনই গঙ্গার ঘাটে দেখা সেই মেহেকের বাবার চেলা সেখানে এসে উপস্থিত হয়। প্রথমে দুর্লভ মনে করে হয়তো সে কোনো সাহায্য চাইতে এসেছে, তাই সে তাকে আশেপাশের মন্দিরে খোঁজ নিতে বলে। কিন্তু লোকটা তখন বলে সে যেখানে দাঁড়ায় সেখানেই মন্দির তৈরি হয়ে যায়। বেশ ভাব নিয়ে সেই কথাগুলো বলছিল। এরপরই সে জানায় দাদা মুরলিকে ডেকেছে। দুর্লভ তখন খুবই অবাক হয়ে যায় আর বলে মুরলির দাদা তো 20 বছর আগেই মারা গেছে, সে আবার মুরলিকে কিভাবে ডাকবে। লোকটা তখন বলে এই শহরের ভবিষ্যৎ বিধায়ক বিখ্যাত ব্যবসায়ী ব্রিজ নারায়ণই তাকে ডেকে পাঠিয়েছে। দুর্লভ তো এই কথা শুনে ভাবে হয়তো তাকে চুল কাটানোর জন্যই সে ডেকে পাঠিয়েছে, তাই সে মাঞ্চুকে নিয়ে যেতে বলে। মুরলি তো তার চুলের জায়গায় কান কেটে ফেলবে, কিন্তু লোকটা তো কোনো কথাই শোনে না, সে মুরলিকেই নিতে চায়। মুরলি তখন অনিচ্ছা সত্ত্বেও তার সাথে যেতে বাধ্য হয় আর সেখানেই পৌঁছে দেখে মেহেকের পুরো পরিবার আগে থেকেই দাঁড়িয়ে আছে। এদিকে শর্ট প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি আর গলায় ঝোলানো গামছা নিয়ে আসায় তো মুরলি ভীষণ লজ্জায় পড়ে যায়। মেহেকের বাবা তখন তাকে হুমকি দিয়ে বলতে থাকে যে তার মেয়ের সাথে যেন সে আর কোনোভাবেই ঘোরাঘুরি না করে। তখন ব্রিজ নারায়ণের মা উল্টো তাকে ধমক দেয় আর বলে সব দোষ মুরলির নয়, তার মেয়েরও দোষ আছে, তাই সে যেন একা মুরলির দোষ না দেয়। সে আরো বলে যে ব্রিজ নারায়ণ অনেক কথা বলেছে, এইবার সে সামলে নেবে। ব্রিজ নারায়ণ তখন তার চেলাকে ধমকে বলে সে মুরলিকে এখানে কেন এনেছে, ফ্যাক্টরিতে নিলেই তো পারত। আমরা তখন বুঝতে পারি সে আসলে তার মায়ের উপর কোনো কথাই বলতে পারে না। মেহেকের দাদি তখন মুরলিকে পাশে বসতে বলে আর সে বলতে থাকে এত মহিলারা এখানে থাকবে জানলে সে ভালো পোশাক পরে আসতো। সে আসলে বুঝে উঠতে পারেনি। মেহেকের দাদি তখন মুরলির নাম, তার পড়াশোনা, এই সব কিছু সম্পর্কে জিজ্ঞেস করে। সে কি করে এটাও জিজ্ঞেস করে। মুরলি তখন জানায় সে হেয়ার স্টাইলিস্ট। মহিলারা তো এই কথা শুনে অবাক হয়ে বলে তাহলে সে নাপিত, চুল কাটার মতো সামান্য কাজ করে। দাদি তখন বলে নাপিত চুল কাটবে না তো কি গাছপালা কাটবে নাকি। তখনই সেখানে হাসি খুশির হালকা মহল তৈরি হয়। মেহেকের মা জিজ্ঞেস করে তাদের বাড়িতে কে কে আছে। সে তার বাবা আর মামার কথা জানায় আর মন খারাপ করে বলে তার মা অনেক আগেই স্বর্গবাসী হয়ে গেছে। মেহেকের মা তখন এইসব শুনে জিজ্ঞেস করে তাহলে বাড়ির সব কাজকে সামলায়। মুরলি জানায় কেন, তারা 3 জন মিলেমিশেই সব সামলায়। বাড়ির মহিলারা তো এসব শুনে খুবই অবাক হয়ে যায় আর বলতে থাকে ও তার মানে তাদের বাড়িতে কোনো মহিলা নেই। এসব কথাবার্তায় তো মেহেক খানিকটা বিরক্তই হয় আর বলে এত কথার তো কিছু নেই, সে মুরলিকে পছন্দ করে, ব্যাস এটাই তো শেষ। মেহেকের মা তখন মুরলিকে এখান থেকে চলে যেতে বলে, কারণ তারা নিজেরা কথাবার্তা বলবে আর তবেই তাকে জানাবে। মুরলিও তখন কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে যেতেই মেহেকের মা বলতে থাকে তার মেয়ে তো নিজের টাওয়ালটাও ঠিক করে রাখতে জানে না, তাহলে নারীহীন ওই বাড়িতে একা একা এত কিছু সে কি করে করবে। মেহেকের চাচি তখন বলে কেন, প্রয়োজন পড়লে সে নিজে নিজেই শিখে নিবে। মেহেকের মা বলতে থাকে কাজের চেয়ে বড় কথা যদি কখনো কোনো নারী ঘটিত সমস্যা হয় তখন সে কার সাথে এসব নিয়ে কথা বলবে। সেরকম নারীবিহীন গৃহস্থে মেয়েকে দিতে মোটেও রাজি নয়। ওদিকে মুরলি তো মিষ্টি নিয়ে যায় তাদের দোকানে আর স্টাইলের সাথে বলে এই এলাকার ভবিষ্যৎ বিধায়ক ব্রিজ নারায়ণের কন্যার স্বামী তাদের সামনে দাঁড়িয়ে আছে, তাই তারা যেন তার সাথে সাবধানে কথা বলে। দুর্লভ তো তখন তার পেছনে এক লাথি দিয়ে তাকে দূর হয়ে যেতে বলে। মুরলি তো তাকে সম্মানের সাথে ব্যবহার করতে বলে, কারণ সামনে হয়তো এলাকার নাম তার নামেই হবে। বুঝুন একদিনের অল্প সাক্ষাতে সে কত কিছু ভেবে নিয়েছে। এরপরই সে ছুটতে ছুটতে চলে যায় মেহেকের সাথে দেখা করতে। মেহেককে সে সুখবর দিয়ে দিতে বলে। মেহেক তো তখন রেগে বলতে থাকে কোনো সুখবর নেই, খবর হচ্ছে তাদের বিয়েটা হচ্ছে না, আর কারণ হলো তাদের বাড়িতে কোনো নারী নেই। মুরলি এই কথা শুনে বলে কেন, তাদের বিয়ে হলেই তো নারী চলে আসবে, অর্থাৎ সে চলে আসবে। মেহেক তখন বলে না, তার মা বলছে তাদের কোনো ভেতরকার সমস্যা হলে কাকে বলবে, সে কাউকে তো বলতে পারবে না। সে এরপর মুরলিকে জিজ্ঞেস করে সে মেয়েদের সাইকেল সম্পর্কে কি জানে। মুরলি তখন বলে সাইকেল নয়, বিয়ের পর সে গাড়ি কিনে নিবে। এসব উল্টো পাল্টা কথা শুনে মেহেক তো খুবই রেগে যায় আর সেখান থেকে চলে যেতে নেয় আর যাওয়ার আগে বলে যায় এই বিয়ে হয়তো সম্ভব না। এদিকে ড্রিঙ্ক করতে করতে আলাপ করছিল দুর্লভ। সেই সময় মুরলি মন খারাপ করে চলে আসে আর বলতে থাকে বিয়ে হচ্ছে না। দুর্লভ তার ব্যাপারটা বুঝতে পারে আর বলতে থাকে তার মা বেঁচে থাকলে সে নিশ্চয়ই কথা বলতে যেত, কিন্তু এখন সেই যাবে।
পরদিনে দেখা যায় স্কুটি ফটফটিয়ে দুর্লভ আর মাঞ্চু চলে যায় মেহেকদের বাড়িতে। ব্রিজনারায়ণ তাদের দেখে অবাক হয়ে বলে, এরা আবার কারা? তার চেলা বলে, এরা ওই ছেলের বাবা আর মামা, যাকে সে তুলে এনেছিল। দুর্লভ এসে তখন তার পরিচয় দেয় আর এখানে আসার কারণও বলে। ব্রিজনারায়ণ এসব শুনে বলে, মেহেকের কোনো নারীহীন বাড়িতে বিয়ে হবে না, এটাই বাড়ির নারীদের সিদ্ধান্ত। এসব শুনে দুর্লভ আর কি করবে, সে চুপচাপ সেখান থেকে ফিরে আসে। এদিকে তাদের জন্য অপেক্ষা করতে করতে মুরলি তো ঘুমিয়েই পড়েছিল। দুর্লভ তো এসে তাকে ঘুমাতে দেখে খুবই বিরক্ত হয় আর বলতে থাকে তারা গালি খাচ্ছে আর নবাবজাদা এখানে আরাম করে ঘুমাচ্ছে। বাহ! এরপরই শালাদুলা ভাই সেখানে হওয়া তাদের তিক্ত অভিজ্ঞতা খুলে বলে। সেখানে তাদের চা পানি দেয়া তো দূরে থাক, বসতে পর্যন্ত বলা হয়নি, কত বাজে ভাবে অপমান করা হয়েছে। তাই দুর্লভ তার ছেলেকে বলে সে যেন ওই মেয়েকে ভুলে যায়, সেটাই তার জন্য ভালো। কিন্তু মুরলি বলে সে কি করে ভুলে যাবে, সে তো তাকে অনেক ভালোবাসে, মেহেককে ছাড়া সে থাকতে পারবে না। তাই তার বাবা যেন যেখান থেকে পারে বাড়িতে মহিলা নিয়ে আসে। বাবা হয়ে সে এইটুকু করতে পারছে না, সে কেমন বাবা? মাঞ্চু তখন বলে সে যেন এসব না বলে, কারণ দুর্লভ তাকে অনেক আদর যত্নে বড় করেছে, তার মা না থাকলেও সব কিছুর অভাব সে পূরণ করেছে। মুরলি তখন বলতে থাকে সে অত কিছু জানে না, সে মেহেককে না পেলে এই সব কিছু বৃথা যাবে। এই বলেই মুরলি রাগ করে সেখান থেকে চলে যায়। মাঞ্চু তখন দুর্লভকে বলে তারই হয়তো দোষ, সে একটা মেয়ের জন্ম দিত, মেহেকের ননদ থাকতো, তার বোনের মৃত্যুর পর বিয়ে করলে এক সৎ শাশুড়ি থাকতো, সে তো এসব কিছুই করেনি। সত্যি সত্যি কোনো বাবাই কোনো নারী ছাড়া ঘরে তার মেয়েকে দেবে না। দুর্লভ নিজেও মেয়ের বাবা হলে হয়তো সেই সিদ্ধান্তই নিত। দুর্লভ তখন বুঝতে পারে না ছেলের এই সমস্যা সমাধানে সে কি করবে। তাই রাতে সে মাঞ্চুর সাথে এসব নিয়ে কথা বলছিল। তখনই মাঞ্চু হঠাৎ বলে ওঠে বিয়ে করে নিতে। সে আরো বলতে থাকে এই কথা সে না, তার দিদি অর্থাৎ মুরলির মা বলছে, তার আত্মা তাদের আশেপাশেই আছে। কিন্তু দুর্লভ তো এসব কথাতেও রাজি হয় না। তাই সে বলতে থাকে সে যদি এসবে রাজি না হয় তাহলে তার উপর চড়া হবে সেই আত্মা। তার কথায় সমর্থন জানিয়ে তখন কিভাবে যেন পাশের গাছটাও কেঁপে ওঠে। দুর্লভ তো তখন সাথে সাথে বলে ঠিক আছে, সে বিয়ে করে ফেলবে। তখনই তো নিচে থাকা মুরলি এই কথা শুনে খুব খুশি হয়ে যায়। আর এখানে জানা যায় গাছটা সে নিজেই নাড়িয়েছিল। এই সব কিছুই ছিল তাদের পরিকল্পনা, অর্থাৎ মামা ভাগ্নের পরিকল্পনা। পরদিনই তো সে ছুটতে ছুটতে চলে যায় মেহেকের কাছে। সে মেহেককে একটা খুশির খবর দিতে চায়, তা হলো সে তার বাবাকে বিয়ে করাচ্ছে। এই খবর শুনে তো মেহেক প্রথমে অবাক হয় আর এরপর সে বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে মুরলি সব উল্টোপাল্টা কি কথা বলছে, কোন ছেলে আবার তার বাবাকে বিয়ে করায়? তখন মুরলি বলে এছাড়া সে তাদের বাড়িতে মেয়ে আনবে কি করে? তার বাবাই তো বলেছে তাদের বাড়িতে মেয়ে আনতে হবে, তাহলেই তাদের বিয়ে হবে। এসব শুনে মেহেক বলে সে যা খুশি করুক। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এসব শুনে মেহেকের বান্ধবী তিতলি তাকে বোঝায় যে মুরলি যা কিছু করছে তার জন্যই তো করছে, তার বাবার বলা কথা মতোই সব করছে। মুরলি তাকে অনেক ভালোবাসে, তার এসব বোঝা উচিত। তো এরপরে বাড়ি ফিরে আসে মেহেক আর দেখে তার বাবা পণ্ডিতের সাথে বসেছে তারই বিয়ের ব্যাপারে কথা বলতে। সে এসব নিয়ে জিজ্ঞেস করলে তার বাবা বলে তার বিয়ে তো দিতেই হবে, তাই পণ্ডিতকে সে তার তথ্য দিচ্ছে। মেহেক তখন বলে তার চক্করে পড়ে দুর্লভজি আবারও বিয়ে করতে চলেছে। এই নিয়ে তো ব্রিজনারায়ণ প্রথমে বেশ হাসাহাসি করে, পরে মেহেককে জিজ্ঞেস করে তার কি মনে হয় দুর্লভ সত্যি সত্যি বিয়ে করবে? মেহের বলে যদি বিয়ে করেই ফেলে তাহলে কি হবে? তখন ব্রিজনারায়ণ বলে ঠিক আছে, দুর্লভ যদি বিয়ে করে তাহলে মুরলির সাথে সে তার বিয়ে দেবে, আর যদি বিয়ে করতে না পারে তাহলে তার মেয়ের বিয়ে যেখানে খুশি সে সেখানেই দিবে। মেহেকও তখন কিছুই বলতে পারবে না। এই খবর শুনে তো মেহেক ভীষণ খুশি হয়ে যায় আর এই খুশির খবর দিয়ে দেয় মুরলিকে। সেও তো তখন অনেক খুশি হয়। এবার তার বাবার জন্য পাত্রী খোঁজার পালা। মুরলি এবার বানারসের বিভিন্ন পণ্ডিতের কাছে যেতে থাকে, তবে তার বাবার বয়সের কথা শুনে সবাই পিছিয়ে যায়। কেউ কেউ তো বলেই ফেলে যে তার বাবাকে ধাক্কা দিয়ে গঙ্গার বুকে ফেলে দিতে। মুরলি তখন না পেরে পত্রিকায় পাত্রী চাই বলে বিজ্ঞাপন দিতে যায়। সেখানে সে পেমফ্লেট বানানোর আইডিয়া পায় আর তাই করতে থাকে। সে কোনো রকমের চেষ্টাই ছাড়ে না তার বাবার জন্য পাত্রী খোঁজার। আর এদিকে মাঞ্চু বড় বাজারে বিজ্ঞাপন নিয়ে নিজেই বসে থাকে। সবাই তো ভাবে মাঞ্চুই হয়তো বর। মাঞ্চু বলে সে মাঙ্গলিক, তাকে বিয়ে করলে পাত্রী মারা যাবে, তাই সে তার দুলাভাইয়ের জন্য এখানে বসে আছে। তারা তাদের সেলুনে আসা মহিলাদেরকেও বলতে থাকে দুর্লভের বিয়ের কথা।
তবে এতে কোনোই লাভ হয় না। এদিকে মেহেক এসে তো বেশ রাগারাগি করে। সে বলে তার বাবারও আর বিয়ে হবে না আর তাদেরও বিয়ে হবে না। কিন্তু মুরলি তখন তাকে ভরসা দেয়। তাদের কর্মচারী ছেলেটা বলে তারা চাইলে দুর্লভের নামে টিন্ডারে একটা অ্যাপ খুলতে পারে, সেখানে নানান বয়সী মহিলাদের পাওয়া যায়। তারাও এই কথা শুনে একটা অ্যাপ খুলে ফেলে। আর কিছুক্ষণ পরই মেহেক জানায় প্রথম রেসপন্স চলে এসেছে আর সে হোয়াটসঅ্যাপে ডিটেলসও পাঠিয়ে দিয়েছে। এই ডিটেলস অনুযায়ী তারা চলে যায় ওই পাত্রীর কাছে। যদিও পাত্রী দেখে তো তারা ভয়ই পেয়ে যায়। সে আসলে সুদের ব্যবসা করে আর ধরতে গেলে সে একজন গ্যাংস্টার, যা করে সব ধরনের কাজকর্মই করে থাকে। তাকে মহিলা গ্যাংস্টারও বলা যায়। তো মহিলাটা তখন জিজ্ঞেস করে তাদের মধ্যে পাত্রকে, মাঞ্চু না মুরলি? তারা যখন বলে দুর্লভ পাত্র, মহিলাটা তখন বলে ঠিক আছে, এতে তার কোনো সমস্যা নেই। এরপর মহিলা জিজ্ঞেস করে তাকে কি তাদের পছন্দ হয়েছে? এমন ভয়ানক রূপকে পছন্দ হওয়ার তো কিছুই নেই, তাই তারা কোনো মতে প্রাণ নিয়ে সেখান থেকে পালায়। মাঞ্চু তখন বলতে থাকে তার বিয়ের খাতিরে সে তার দুলাভাইকে কোনো ডাকাতের হাতে তুলে দিতে পারবে না। তো যেতে যেতে দুর্লভ মাঝপথে রিক্সা থেকে নেমে যায় আর প্রার্থনা করতে করতে যায় যেন উপরওয়ালা তাকে একটা ভালো মেয়ে মিলিয়ে দেয়। আর ঠিক তখনই সে ধাক্কা খায় ববিতার সাথে। সাদা শাড়ি, কপালে টিপ দেখে আর চোখে সানগ্লাস দেখে দুর্লভ তো একেবারে মুগ্ধ হয়ে যায়। সে তো তার দিকে হা হয়ে তাকিয়ে থাকে। শুধু সেই না, বানারসের সব পুরুষ যেন তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। বয়স অনেকটা পেরোলেও তার সৌন্দর্যে কোনো কমতি আসেনি। দেখা যায় ববিতা তো সেখান থেকে চলে যায়, তবে সে দুর্লভের মনেই থেকে যায়। সে তখন ঈশ্বরকে ধন্যবাদ জানায় এত তাড়াতাড়ি পছন্দের মানুষকে মিলিয়ে দেওয়ার জন্য। সে রাতে দুর্লভ মাঞ্চুকে বলে সে তার দিদিকে খুঁজে পেয়েছে আর মুরলির মাকে খুঁজে পেয়েছে। মাঞ্চু তো এই খবরে ভীষণ খুশি হয়ে যায়। দুর্লভ এরপর ববিতার রূপের বর্ণনা দিতে থাকে। এরপরই সুযোগ বুঝে সে চলে যায় ববিতার স্কুলে। সে কিছু বাচ্চাদেরকে পড়াচ্ছিল। সে বাচ্চাদের বলতে থাকে এ ফর অ্যাপল আর বি ফর কি? তখনই পাশ থেকে দুর্লভ বলে ওঠে বি ফর ববিতা। যাক, তো স্কুল ছুটি হয়ে যাওয়ার পর ববিতা বলতে থাকে সে ভাবছিলই যে দুর্লভ তার কাছে আসবে, তবে এত দেরি হলো কেন? দুর্লভ জানায় দুদিন আগেই সে ববিতার ঠিকানা খুঁজে বের করেছে, কিন্তু ভেতরে আসতে পারেনি কারণ এখানকার সিকিউরিটি তাকে ঢুকতে দিচ্ছিল না। তারা দুজন এক জায়গায় বসে তখন গল্প করতে শুরু করে। ববিতা তাকে সিগারেট সাধলে দুর্লভ জানায় সে সিগারেট ছেড়ে দিয়েছে। ববিতা তখন বলে সে তো ছাড়তে পারছে না। দুর্লভ তখন বলতে থাকে সমস্যা নেই, ধীরে ধীরে সে তাকে এইসব নেশার থেকে ছাড়িয়ে আনবে। এরপরই সে জিজ্ঞেস করে সে তো আমেরিকা চলে গিয়েছিল তাই না? ববিতা বলে হ্যাঁ, সে গিয়েছিল। 5-6 বছর ধরেই সে ভাবছিল দেশে ফিরে এসে অন্যরকম কিছু একটা করবে, তাই সে এখানে একটা এনজিও খুলেছে। এখানে বাচ্চাদেরকে সে একেবারে ফ্রিতে পড়াশোনা করায়। আর এরপর সে জিজ্ঞেস করে সে বানারস থেকে যায়নি কেন? এখানে তাদের কথাবার্তা শুনে বোঝাই যায় যে তারা একে অপরকে অনেক আগে থেকেই চেনে আর হয়তো তাদের মধ্যে একটা সম্পর্কও ছিল। যাক, তো ববিতার প্রশ্নের উত্তরে দুর্লভ বলতে থাকে বানারসে সে প্রথমে তার বাবার জন্য পড়েছিল, তারপর ছেলের জন্য আটকে গেছে। তার স্ত্রীও ছেলের জন্ম দেওয়ার সময় মারা গেছে। ববিতা তার সম্পর্কে জানতে চাইলে দুর্লভ জানায় সে খুবই ভালো মানুষ ছিল। এরপর সে ছেলের কথা বলে যে ছেলে অনেকটা বড় হয়েছে, এতটাই বড় হয়েছে যে সে এখন বিয়ের যোগ্য হয়ে গেছে। তো এবার তারা কথা বলতে বলতে চা খেতে যায়, যেখানে কলেজ জীবনে তারা যেত। আসলে এই কলেজ জীবনেই তারা একসাথে ছিল। তখন থেকেই তারা একে অপরকে পছন্দ করত, কিন্তু কখনো একে অপরকে বলে উঠতে পারেনি। তো তারা কলেজে যেই জায়গায় চা খেত তা এখন বেশ হাইফাই হয়ে গেছে। দেখা যায় সেখানে মুরলি আর মেহেক বসেছিল। মেহেক তো বেশ মন খারাপ করেছিল আর বলছিল তাদের এখন উচিত পালিয়ে যাওয়া, কারণ তার বাবার মেয়েও পাবে না আর তাদেরও বিয়ে হবে না। সে বলতে থাকে সে আর এসব কিছু সহ্য করতে পারছে না। এই সময় মুরলির চোখ পড়ে তার বাবার দিকে। ববিতাকে দেখে তো সে খুবই খুশি হয়ে যায়, এতটা খুশি হয় যে ওয়েটারকে সে এতগুলো টিপস দেয়। শুধু তাই নয়, জড়িয়ে ধরে কিসও করে। এরপরই সে চলে যায় তার বাবার কাছে আর বাবাকে জড়িয়ে ধরে। ববিতার সাথে দুর্লভ তার পরিচয় করিয়ে দেয়। মুরলি বলতে থাকে পরিচয়ের কোনো দরকার নেই, সে যেমন তেমনটাই তার পছন্দ হয়েছে। সে ববিতাকে মাম্মি বলেও ডাকে, কিন্তু ববিতা তো কিছুই বুঝতে পারে না। সেদিন অনেক রাত অবধি তারা গঙ্গা ঘাটে গল্প করে। ববিতা তখন দুর্লভকে ওয়াদা করে সিগারেট ছেড়ে দেওয়ার। বাড়ি ফিরে আসার পরই চলতে থাকে মুরলির বাবাকে প্রস্তুত করার পালা। তাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেয় মুরলি। কি করতে হবে সেই সব কিছু শিখিয়ে দেয়, কিভাবে ভ্যালেন্টাইন্স ডে উইশ করতে হবে আর হাঁচি এলে কিভাবে সরি বলতে হবে, কিভাবে সুন্দর করে কথা বলতে হবে, সবকিছু পই পই করে শিখিয়ে দিতে থাকে। তবে সেই তো সবকিছু গন্ডগোল করে ফেলে। যাই হোক, শেষ পর্যন্ত সে
ববিতার কাছে যায়। সেখানে গিয়ে পৌঁছালে ববিতা তার খুবই প্রশংসা করে। মুরলি তখন বলে তার ছেলে তাকে নিজের হাতে তৈরি করে দিয়েছে। ববিতা তখন কিছুটা ভেবে বলে, এটা কি সেই কোট? দুর্লভ বলে, হ্যাঁ, এটা সেই কোট যা সে নিজেই দুর্লভকে 25 বছর আগে কিনে দিয়েছিল। এই কোট যেমনটা ছিল তেমনটাই সে রেখে দিয়েছে, এমনকি এটা ট্যাগ পর্যন্ত খোলেনি। এসব দেখে তো ববিতা ভীষণ খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরতে চায়। তবে বোকাশোকা দুর্লভ তাতে ভয় পেয়ে যায়। যাক, এরপরই ববিতা তাকে লাইটার আনতে বলে। দুর্লভ তখন বলে সে তো সিগারেট ছেড়ে দিয়েছিল। ববিতা বলে ছেড়ে তো দিয়েছেই, সে এখন বিড়ি খায়। তো সে এরপর বিড়ি খুঁজতে একটা গুন্ডা মতো লোকের কাছে যায়। সেই লোক পার্কে আসা প্রেমিক প্রেমিকাদের অপদস্থ করে যাচ্ছিল। ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য তাদের সাথে অনেক বাজে ব্যবহার করছিল। দুর্লভ তখন তার কাছে আগুন খুঁজলে সে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে, সেও কি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে চায় নাকি। দুর্লভ যদিও বলে এমন কোনো কিছুই না, কিন্তু ওই লোক তো বিশ্বাস করে না আর বলে যুবকদের সাথে সাথে বুড়োরাও আজকাল নিজেদের সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে। এই সময়ই সেখানে ববিতা আসে। লোকটা ববিতাকে জিজ্ঞেস করে তারা কি এখানে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে নাকি। ববিতা তখন চালাকির সাথে জবাব দেয় যে না, তারা ভ্যালেন্টাইন্স ডে নয়, বরং বসন্ত পঞ্চমী পালন করছে। এদিন হলো বসন্তের পঞ্চম দিন। এই সময় ফুলে ফুলে প্রকৃতি ভরে ওঠে, চারপাশটা সুন্দর হয়ে যায়। ফুলে ফলে মৌমাছি আর প্রজাপতি উঠতে দেখা যায়। কামদেব আর রথি মিলে আবদ্ধ হয় এই দিনে। তাই ভ্যালেন্টাইন্স আর বসন্ত পঞ্চমীর অনেক পার্থক্য রয়েছে। ববিতা এরপর গুন্ডাগুলোকে বলে তার প্রেমিকা থাকলে তার কাছে যেতে, না হলে প্রেমিকা খুঁজে বের করতে আর বসন্ত পঞ্চমীর আনন্দ নিতে। তারা ববিতার এই পুরো বক্তব্য ভিডিও করে ভাইরাল করে দেয়। সবাই তো এই ভিডিও দেখতে থাকে আর সবাই ববিতার কথা বেশ পছন্দও করে। মেহেকের বাড়ির সবাই পর্যন্ত সেটা দেখে। বাড়ির মহিলাদের তো বেশ মজাই লাগে। এখন তো দুর্লভ আর তার প্রেমিকা যেন বানারসের সবচেয়ে ট্রেন্ডিং টপিক। এরই মধ্যে মুরলির পরিবার উপহার নিয়ে মেহেকের বাড়িতে চলে যায়। তখন ব্রিজ নারায়ণ ওই ভিডিওটা দেখছিল। মাঞ্জু তখন তাকে বলে সুখবর আছে, এই বলেই তাকে মিষ্টি খাওয়াতে চায়। কিন্তু তখনই ব্রিজ নারায়ণ মিষ্টি ছুঁড়ে ফেলে দেয় আর বলে তাদের এসব নোংরামির মিষ্টি সে খেতে চায় না। সে নারী নিয়ে আসতে বলেছে বলে তারা যাকে তাকে নিয়ে আসবে এমনটা তো হতে পারে না। তার বোন জামাই পাশ থেকে তখন বলতে থাকে এই পরিবার এখন এমন বাজে মানুষের সাথে সম্পর্ক করবে তা সে বেশি মানতে পারে না। ব্রিজ নারায়ণ বলে তারা যাকে তাকে ধরে এনে তার বেআইন হওয়ার জন্য বলবে এমনটা হতে পারে না। দুর্লভ তখন বলে ববিতা যে সে নয়, তার পরিচিত। ববিতাকে সে পছন্দ করে, তার পরিবারও পছন্দ করে। কিন্তু ব্রিজ নারায়ণ তাকে চুপ করিয়ে দেয় আর বলে সে মুরলির সাথে মেহেকের বিয়ে দেবে, আগে শর্ত ছাড়াই দেবে। তবে দুর্লভকে ওই মহিলার কাছ থেকে দূরে থাকতে হবে। মেহেক আর মুরলি তো এই কথা শুনে বেশ খুশি হয়ে যায়। ব্রিজ নারায়ণ তখন তার পরিবারের নারীদের জিজ্ঞেস করে যে তাদের মতামত কি, এমন মহিলার সাথে মেয়েকে থাকতে পাঠাবে নাকি মহিলাহীন বাড়িতে পাঠাবে। মেহেকের মা তখন বলে একজন মহিলা থাকলে তো ভালোই হতো, কিন্তু ব্রিজ নারায়ণের বক্তব্য তাই বলে রাস্তার মানুষের সাথে তো সে তার মেয়েকে রাখবে না। এসব শুনে দুর্লভের তখন খুব রাগ হয়, তাই সে জোর গলায় বলে ওঠে ববিতা রাস্তার কেউ নয়। মুরলি তখন তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে এসব নিয়ে তারা বসে আলাপ করবে, তারা যেন এসব নিয়ে ঝামেলা না করে। সে সময় মাঞ্চু বলে ওঠে কি করে আলাপ করবে, এই বাড়িতে আসলে তো তাদের কখনো বসতেই বলা হয় না। সব তো ঠিক হয়ে আসছিল, আবার সব যেন এলোমেলো না হয়ে যায়। তার জন্যই মুরলি তার মামাকে বলতে থাকে সে যেন তার বাবাকে এখান থেকে নিয়ে যায়। তারা চলে গেলেই মুরলি ব্রিজ নারায়ণকে বলে সে কথা দিচ্ছে তাদের বাড়িতে কোনো নারী আসবে না। তার বাবা এমনিতেই তার মা মারা যাওয়ার পর থেকে কোনো মহিলার দিকে তাকায়নি। এখন যখন তার বিয়ের ব্যাপার এসেছে তখন বাবা ছেলে মিলে চেষ্টা করছিল, আর কিছু না। তো যখন তারা চাইছে কোনো নারী থাকবে না তখন এটাই হবে, তাদের বাড়িতে কোনো নারী আসবে না। এই বলেই মুরলি ব্রিজ নারায়ণের কাছে ওয়াদা করে আর দাদিকে বলে তাদের আশীর্বাদ করে দিতে। দাদির আশীর্বাদ নিয়ে মুরলি ফিরে যায় বাড়িতে। রাতে ববিতা একের পর এক কল দিচ্ছিল, কিন্তু সে তো ফোনই ধরছিল না। মুরলি তখন বলে ববিতার ব্যাপারে তাদের কি করা উচিত। দুর্লভ বলে কি করবে, কিছুই করবে না। এরপরে শুরু হয়ে যায় মুরলি আর মেহেকের বিয়ের কার্যক্রম। দুজনেরই গায়ে হলুদ দেওয়া হয়, বেশ উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। সবাই তো বেশ খুশি ছিল। মুরলির বাড়িতে মহিলা না থাকলেও আশেপাশের পাড়া প্রতিবেশীরা এসে তাকে গায়ে হলুদ দিয়ে দেয়। এসবের ভেতরে ব্রিজ নারায়ণের চেলা হঠাৎ করেই তাকে মোবাইলে কিছু একটা দেখায় আর বলে এই বিয়ে বন্ধ করে দেওয়া উচিত, তা না হলে বাবা ছেলে মিলে তার সম্মান মাছের বাজারে বিক্রি করে দিবে। এরপর আর কি, ব্রিজ নারায়ণ সাথে সাথে কল দেয় হবু জামাতাকে। মুরলি তখন বলে সে আশীর্বাদ দিতে ফোন করেছে নাকি শুভকামনা জানাতে, কিন্তু ব্রিজ নারায়ণ তো গমগমে কণ্ঠে বলে সেই বিয়ে স্থগিত করছে। মুরলি তো কথা শুনে হতভম্ব হয়ে যায় আর এর কারণ জিজ্ঞেস করে।
যে হঠাৎ করে কি হলো আবার। সে তো এটাও বলে যে সে গায়ে হলুদ লাগিয়ে ফেলেছে। ব্রিজনারায়ণ বলে হলুদ লাগালে তা গঙ্গার বুকে সে যেন ধুয়ে ফেলে, কারণ সে তার বাবাকে মানা করার পরও তার বাবা গোপনে ওই মহিলার সাথে দেখা করতে গিয়েছে। মুরলি তো এবার রেগে মেগে তার বাবার কাছে যায় আর জিজ্ঞেস করে সে গত রাতে কোথায় ছিল। দুর্লভ তখন জিজ্ঞেস করে সে কেন এটা জিজ্ঞেস করছে। মুরলি বলে তাকে মানা করার পরও সে কেন ববিতার সাথে দেখা করতে গিয়েছিল। মেহেকের বাবা তো এই বিয়েটা ঠিকই দিচ্ছিল। তার বাবা কি চায় না তার বিয়ে হোক? সে বাবা হোক, তার বাবা দাদা হোক, নাকি সে নিজের স্বার্থের কথাই ভাবছে? ববিতা একটা খারাপ মহিলা। সে যেখানে যাবে তার সব ধ্বংস করে দিবে। হয়তো তাদের বাড়ি আর দোকানও শেষ হয়ে যাবে। এইসবই অনেক আজে বাজে কথা বলতে থাকে সে। আর এই পর্যায়ে দুর্লভ আর সহ্য করতে না পেরে তার ছেলেকে কোষে এক চর বসিয়ে দেয়। মুরলি তখন সেখান থেকে রেগে মেগে চলে যায়। তখন মাঞ্চু বলে সব তো ঠিকঠাক হচ্ছিল, সে কেন গেল ববিতার কাছে? দুর্লভ তো তখন কোনো জবাব দিতে পারে না। মুরলি এরপর ববিতার কাছে যায়। ববিতা জিজ্ঞেস করে তার কি হয়েছে। মুরলি বলে তার কাছে কোনো খবর আসেনি। ববিতার তার বাবার জন্য তার যে বিয়ে ভেঙে যাচ্ছে। ববিতা এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে সে কি করেছে। মুরলি তখন তাকে গত রাতের সেই ভিডিও দেখায়। এবার আমরা দেখতে পাই যে গত রাতে আসলে কি হয়েছিল। দুর্লভ গত রাতে আসলেই তার বাড়িতে এসেছিল। এসে তার পুরো ব্যাপারটা বলেছিল তাকে, যে প্রথমে কিভাবে ব্রিজনারায়ণ তার বাড়িতে মেহেকের বিয়ে দিতে চাইছিল না তাদের নারীবিহীন বাড়ির জন্য, তাই তার ছেলে যার সাথে তার সাথে বিয়ে দিতে চাইছিল তাকে। এর মধ্যে ববিতাকে দেখার পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়, কিন্তু এখন আবার মেয়ের বাবা চাইছে না ববিতার সাথে দুর্লভ থাকুক, যার কারণ ওই বসন্ত পঞ্চমীর ভাইরাল ভিডিও। ববিতা তখন জিজ্ঞেস করে সে নিজে কি চায়। দুর্লভ তো তার কথার কোনো জবাব দিতে পারে না, কারণ সে তো ববিতার সাথেই থাকতে চায়, কিন্তু ছেলের জন্য সেটা সে করতেও পারছে না। ববিতা একসময় দীর্ঘশ্বাস ফেলে আর বলে প্রথমে তার বাবার জন্য আর এখন ছেলের জন্য তারা এক হতে পারলো না। ঠিক আছে, তারা আর দেখা করবে না, তবে দুর্লভ যেন ছেলের বিয়ের কার্ডটা তাকে পাঠিয়ে দেয়। এই সব কিছু ববিতার কাছে শুনে মুরলি জানতে চায় তারা বিয়ে করতে চাইছিল। ববিতা তখন বলে এখন সে এসব জেনে কি করবে। তাদের অতীত তো মুরলির বিয়ের জন্য কোনো সমস্যা না, বর্তমান সমস্যা। তবুও মুরলি সবকিছু জানতে চায়। ববিতা এবার বলতে থাকে তারা বিয়ের জন্য দুর্লভের বাবার কাছে গিয়েছিল, কিন্তু সে রাজি হয়নি, কারণ বিয়ের পর দুর্লভকে নিয়ে ববিতা আমেরিকা চলে যাবে। ছেলের কাছ থেকে দুর্লভের বাবা আলাদা হতে চাইছিল না, তাই ববিতার সাথে বিয়ে দিতে চায়নি। সে নিজের পছন্দের মেয়ের সাথেই দুর্লভের বিয়ে দিয়ে দেয়। এতটা বছর দুজনে একাই পার করলো। এই সব কিছু শুনে মুরলির বেশ মন খারাপ হয়, তাই সে চুপচাপ গঙ্গার ঘাটে গিয়ে বসে থাকে। সে তার বাবাকে কত আজে বাজে কথা বলেছে, এসব নিয়েই সে ভাবতে থাকে। অথচ তার বাবা সব সময় তার জন্যই কতটা ত্যাগ করে এসেছে, অন্যের জন্যও করেছে, যার ফলে সে তার নিজের ভালোবাসা কেউ পায়নি। এসব ভেবে তার অনেক খারাপ লাগতে থাকে। তাই পরদিন সকালবেলাতেই সে চলে যায় ব্রিজনারায়ণের বাড়িতে। ব্রিজনারায়ণ সবাইকে বলছিল তার মেয়ের বিয়ে ঠিকই হবে, একই তারিখে হবে, তবে বর পাল্টে যাবে, কারণ মুরলির পরিবারের মধ্যে শোধরানোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। মুরলি তো এই সব কিছু শুনে ফেলে আর বলে সে ঠিকই বলেছে, বর পাল্টে যাবে, সেই তার বাবাকে শোধরাতে দিবে না, তার বাবাকে সে ববিতার সাথে বিয়ে দিয়েই ছাড়বে। এই বলে মুরলি সেখান থেকে চলে যেতে নেয়। ম্যাক তো তাকে তখন জড়িয়ে ধরে আর তাকে সেখান থেকে যেতে বাধা দেয়, তবে তার কাছে তার বাবাই সবচেয়ে আপন, তাই সে মেহেককে রেখে তার বাবার কাছে যায় আর বলে বিয়ে হতে যাচ্ছে। দুর্লভ তখন ব্যস্ততার সাথে উঠে যেতে চায়, সেভাবে মুরলির বিয়ে হতে যাচ্ছে, কিন্তু মুরলি তখন তাকে থামায় আর সবটা শুনতে বলে। সে জানায় এবার বিয়ের বর হলো দুর্লভ আর কোণে হলো ববিতা। এই কথা শুনে অবাক হয়ে যায় দুর্লভ আর বলে এইসব কিছু সে কি বলছে। মুরলি বলে সে সব ঠিক করে রেখেছে, এবার এটাই হবে। দুর্লভ তখন মাঞ্চুকে বলে মুরলিকে থামাতে। মাঞ্চু বলে সে তো ভালো কাজের জন্যই যাচ্ছে, সমস্যা কি। এরপরই মুরলি এক ছুটে চলে যায় ববিতার কাছে আর তার কাছে গিয়েই সে বলে তারা তার বাবার মনে যে ক্ষত তা সে দূর করতে এসেছে, সে এবার তাদেরকে এক করতে চায়। ববিতা তখন তাকে চুপচাপ বসতে বলে, তবে বসার মতো তো সময় মুরলির নেই। কিন্তু ববিতা আবারও তাকে বসতে বলে আর বলতে থাকে ভালোবাসলেই যে সবসময় বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। মুরলি তখন বলে তবে একসাথে থাকা তো উচিত। ছোটবেলা থেকে সে তার মাকে দেখেনি, মা কেমন হয়, মেয়েরা কি করে সে জানে না। রাতে বাড়ি ফিরলে তার জন্য অপেক্ষা করার মতো কেউ থাকে না, তাই ববিতা যেন তাদের জীবনে এসে তাদের জীবনটা শুধরে দেয়। তারা বাবা ছেলে ববিতার জন্যই অপেক্ষা করবে। এসব বলেই সে চলে আসে তার বাবার কাছে। তখন তার বাবা জিজ্ঞেস করে কি হয়েছে। মুরলি জানায় সে ববিতাকে যেখানে রেখে গিয়েছিল সে সেখানেই আছে। এরপরই দেখা যায় চারজন প্রেমে পড়া মানুষ চার জায়গায় কষ্ট করতে থাকে। তাদের
তাদের কারো মিল হওয়ার সম্ভাবনাই দেখা যায় না। সবাই অপেক্ষা করে থাকে এক অজানা ভবিষ্যতের দিকে। তবে ব্রিজ নারায়ণ তো কোনো অপেক্ষাই করে না। সে তো তার মেয়ের জন্য পাত্র দেখতে থাকে। এসব দেখে মেহেকের মা বলে সে শুধু পাত্রর পরিবারের খবর না নিয়ে মেয়ের পছন্দের ব্যাপারটাও যেন জানে। এরকম করে যেন সে তার মেয়ের বিয়ে না দেয়, তাহলে তার মেয়ে সুখে থাকবে না। ব্রিজ নারায়ণ তখন বলে সে কি চায়। সে মল্লির পায়ে ধরে বলবে তার মেয়ে তাকেই ভালোবাসে, অন্য জায়গায় বিয়ে করতে চায় না, তাই সে যেন তার মেয়েকে বিয়ে করে নেয়। তারা যখন এসব কথা বলছিল সেই সময় তাদের বাড়ি চলে আসে ববিতা। ববিতা এসে ব্রিজ নারায়ণকে বলতে থাকে সে যা করেছে তা ভুল করেছে, আর তার কারণেই বাচ্চাদের কাছে সে ভিলেন হয়ে গেছে। ব্রিজ নারায়ণ তাকে অনেক খারাপ খারাপ কথা বলেছে, কারণ সে সিগারেট খায়। সিগারেট তার ক্ষতি করে, অন্য কারো তো ক্ষতি করে না। এছাড়াও সে এর বাইরে অনেক বড় কিছু করেছে। সে অনেক সাহসী একজন নারী, স্কলারশিপ নিয়ে আমেরিকা গেছে, একা একা নিজের পায়ে দাঁড়িয়েছে। এরপর আবারও নিজের শহরে ফিরে এসে গরিব বাচ্চাদেরকে ফ্রিতে পড়াশোনা করাচ্ছে। এসব করে সে তাদেরকে মানুষের মতো মানুষ করছে, তাই সে যেন তেন মহিলা নয়। এসব শুনে ব্রিজ নারায়ণও চুপ হয়ে যায়। তখন মেহেকের দাদি বলে সে নিজে মত দিচ্ছে এবার ববিতা যেন দুর্লভকে বিয়ে করে নেয়। মেহেকের মাও বলতে থাকে যে হ্যাঁ, তার মতো শাশুড়ি থাকলে তো আর কোনো চিন্তাই নেই। ববিতা তখন বলে সে এখনো শাশুড়ি নিয়ে কেন ভাবছে। ছেলে মেয়ে দুটো দুজন দুজনকে ভালোবাসে, তারা দুজন দুজনের সাথে ভালোভাবে থাকতে পারবে, তাদের শাশুড়ির কোনো প্রয়োজন হবে না। ওই তিনজন পুরুষ মানুষই বেশ ভালো, তারা তার মেয়েকে অনেক ভালো রাখবে। এই সময় ব্রিজ নারায়ণ বলে ওঠে সে দুর্লভকে বিয়ে করে নিক, কিন্তু ববিতা বলে তারা এখনো তার বিয়ের কথা কেন ভাবছে, তার নিজের সিদ্ধান্ত সে নিজেই নিবে, তারা যেন শুধু বাচ্চাদের নিয়ে ভাবে আর তাদের বিয়ে করিয়ে দেয়। এই বলেই ববিতা সেখান থেকে বিদায় নেয়। বোঝাই যায় সে কতটা স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ। এরপরই দেখা যায় মল্লিদের বাড়িতে এসে হাজির হয় মেহেক। তখন দুর্লভ আর মাঞ্চু গোসলের প্রস্তুতি হিসেবে তেল ডলছিল। তাকে দেখে তো শালা দুলা ভাই দুজন কোনো মতে কাপড় পরে নেয়। এরপরই জিজ্ঞেস করে সে কেন এলো এখানে। মেহেক জানায় ববিতা তাদের বাড়িতে এসেছিল, ববিতাকে তার বাবার ভীষণ পছন্দ হয়েছে, তাই সেই বিয়েতে রাজি আছে। এই কথা শুনে দুর্লভ তো হতভম্ব হয়ে যায়, কারণ সে ভাবছে হয়তো ব্রিজ নারায়ণই ববিতাকে বিয়ে করতে চাইছে। কিন্তু মেহেক তখন তার ভুল ভাঙায় যে ব্যাপারটা এরকম না, তার বাবা দুর্লভ আর ববিতা তাদের বিয়ে দিতে চাচ্ছে, তবে এখন ববিতাই তাকে বিয়ে করতে চায় না। এসব শুনে দুর্লভ মন খারাপ করে ফেলে আর বলে তাহলে তাদের বিয়ে হয়ে যাক। মেহেক তখন বলে তাও হতে পারবে না, কারণ মল্লি তার বাবাকে বলে এসেছে ববিতা এবং দুর্লভ বিয়ে না করলে সেও বিয়ে করবে না। এই চতুর্দিকের সমস্যায় দুর্লভ তো এবার মাথায় হাত দিয়ে বসে পড়ে। মেহেক, মল্লি আর মাঞ্চু সবাই তখন তাকে বোঝায় যে সে যেন গিয়ে অন্তত একবার ববিতার সাথে কথা বলে, তাকে যেন বোঝানোর চেষ্টা করে। দুর্লভও তখন তাই করে, সে চলে যায় ববিতার কাছে। সবকিছু শুনে ববিতা বলে সে কি তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। দুর্লভ বলে হ্যাঁ। ববিতা তখন বলতে থাকে সে কি ভেবেছে এই কথা শুনেই ববিতা ছুটে চলে যাবে তার কাছে, কখনোই না। 25 বছর আগে তার বাবা মানা করায় সে বিয়ে করতে মানা করেছে তাকে, এখন আবার ব্রিজ নারায়ণ মানা করায় সে আবারও তাকে বিয়ে করতে মানা করেছে। তার নিজের তো কোনো মতামতই নেই, এমন মানুষকে সে কখনোই বিয়ে করতে চায় না। কিন্তু দুর্লভ তো এসব শুনেও পরাস্ত হয় না, সে এবার হাঁটু মুড়ে বসে আর ববিতার হাতে আংটি পরিয়ে দেয়। শেষ পর্যন্ত ববিতাও ভালোবাসার কাছে হার মানে। এরপরে তো তাদের সবার বিয়ে হয় একই মণ্ডপে। সবাই তো এই বিয়েতে খুব খুশি, এমনকি ব্রিজ নারায়ণও বাবা ছেলে আর তাদের বধূ আনার জন্য সেজে গুজে বসে থাকে। এরপরই দেখা যায় মাঞ্চুও বউ নিয়ে এসেছে, সেও তার মতো একজন মাঙ্গলিককেই বিয়ে করেছিল। সে বলে তারা দুজনই মাঙ্গলিক, তাই মাঙ্গলিক মাঙ্গলিক মিলে এখন সবই মঙ্গল হবে। এই কথা শুনে সবাই হাসি খুশিতে মেতে ওঠে, আর এর মাধ্যমে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের এক মজার গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।